বাংলার জনরবের পক্ষ থেকে আজকের এই প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে সব রকম সহযোগিতা করছেন, দেখছেন, মানুষের কাছে আমাদের বার্তাকে পৌঁছে দিচ্ছেন। এতে আমরা আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। কিছু মানুষ মন্তব্য করেছেন নানা বিষয় নিয়ে আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকের মন্তব্যকে যথাযোগ্য সম্মান দিচ্ছি আমরা। কেউ আমাদের বিরুদ্ধে বলেছেন, কেউ আমাদের পক্ষে বলেছেন, কেউ আমাদের সঙ্গে আমাদের সহযোগিতা চেয়েছেন। এটা পরিষ্কার কথা যে আমরা এটা বিশ্বাস করি এ রাজ্যে বিজেপি নামক যে শক্তি, সেই শক্তিকে যদি রুখতে হয়, রাজ্যে যদি সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে হয়, তাহলে বামপন্থীদের জরুরি। কেন বামপন্থীরা থাকবে কি থাকবে না সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা আমাদের দিক থেকে এই কথাটা বলে যাব। আর বামপন্থীদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আমি ব্যক্তিগতভাবে বামপন্থীদের যে ঘনিষ্ঠ তাও নই। তো যাই হোক, আমি যে কথাটা আজকের আলোচনার বিষয়, আজকে আমি যখন এই অনুষ্ঠান আপনাদের এই প্রতিবেদন যখন পেশ করছি, তার কিছুক্ষণ পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার দলীয় কর্মীদের বার্তা দিতে বসবেন। আর এই বার্তা দেওয়ার আগে যে ঘটনাগুলো ঘটল, সেটাই হচ্ছে মমতার কাছে চ্যালেঞ্জ। দলের অভ্যন্তরীণ দুর্নীতি, দলীয় নেতাদের যে অকাজ কুকাজ এবং নানা রকম বিষয়ের সঙ্গে তাদের জড়িয়ে যাওয়া, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেটা খুবই জরুরি। আমরা দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। তারপরেও আমরা আরেকটা নিঃসন্দেহে আগামীকাল ভিডিও করব। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং আপনাদের অনেক কিছু জানার বিষয় আছে। তথাকথিত যে সকল মিডিয়াগুলো আছে, গণমাধ্যমগুলো আছে, তারা যেমন আসল খবর সামনে আনে না, সেই সঙ্গে এটাও ঠিক যারা জনপ্রিয় ইউটিউবার আছেন তারাও কিন্তু প্রকৃত তথ্যগুলো সামনে আনতে চান না। তাদের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। কেউ বাম ঘরানার ইউটিউবার, কেউ বিজেপি ঘরানার ইউটিউবার, কেউ অতি বিজেপি, কেউ অতি বাম, কেউ আবার অতি তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বলে তারা কিছু ভাবতে পারছেন না। আমরা নির্মোহ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আমরা সবটাই বিশ্লেষণ করে থাকি। হয়তো এজন্যই আমাদের ভিউজ সংখ্যা কম হয়, কিন্তু যেটুকু বলি সেটুকু খুবই শক্তিশালী হিসাবেই বলি এবং সেটুকু কথার মধ্যে যথেষ্ট তার গুরুত্ব রয়েছে বলে আমরা মনে করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা শেষ পর্যন্ত জুড়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন এটা নিয়েই সবচেয়ে বেশি চাপে থাকবেন। এতদিন ধরে যে সংশয় চলছিল, যে একটা আভাস পাওয়া যাচ্ছিল, যে সংকট তৈরি হয়েছিল, নানা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছিলাম বিভিন্নভাবে, সেটা হচ্ছে যে কালীঘাটের কাকুর অডিও রেকর্ডিংটা করা হবে ও অডিও টেস্টটা করা হবে। সেটা অডিওটা পরীক্ষা করা হবে টেস্টে, ল্যাবরেটরিতে। প্রায় বছর খানেক ধরে এই নাটক চলল এবং সেটা চলছে তো চলছেই। তা নিয়ে কোনো প্রতিক্রিয়া কারোর মধ্যে নেই। সিবিআই, ইডি সকলেই এই একই প্রক্রিয়ায় চালিয়ে যাচ্ছেন। আর যথারীতি জামিনও পেয়ে গেলেন। ইডি থেকে জামিন পেলেন, সিবিআই থেকে জামিন পেলেন, কালীঘাটের কাকু পেয়ে গেলেন, তিনি বাইরে বেরিয়ে চলে এলেন। ইতিমধ্যেই কিন্তু অডিওটা সামনে এসে গেছে, অডিওটার রেকর্ডিং হয়েছে, সেই রেকর্ডিংটা টেস্টের জন্য পাঠানো হয়েছে। সবার অডিও যে ছিল, মনে কুন্তল ঘোষ ছিল, তারপরে তার সঙ্গীরা ছিলেন, এবং এই অডিওটা নাকি কোনো একটা ল্যাপটপের ভিতরে সেভ করা ছিল, সেটা সিবিআই পেয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে
যে নিয়োগ দুর্নীতির তদন্ত প্রায় কয়েক বছর ধরে চলছে, সেই নিয়োগ দুর্নীতির তদন্তের এই অডিও রেকর্ডিং আগে পাওয়া সত্ত্বেও এতদিন পর কেন সেটা সামনে এলো? নির্বাচনের লক্ষ্যে, নির্বাচনে ফায়দা লুটার জন্য, বিধানসভা নির্বাচনে বেশ কিছু সুযোগ সুবিধা বিজেপি যাতে জিতে যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ম্লান হয়, সেই চেষ্টা করার জন্য? প্রশ্ন এখানে। আমি শুধু প্রশ্ন রেখে গেলাম, আপনারা উত্তর দেবেন। কারণ সিবিআই ইচ্ছা করলেই এই তদন্তটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন এবং এই অডিও রেকর্ডিংটা অনেকদিন আগেই সামনে আনতে পারতেন, চার্জশিটটা পেশ করতে পারতেন। এবং চার্জশিট যে পেশ হয়েছে সেখানে কোথাও কিন্তু অভিষেক ব্যানার্জির নাম নেই, জনৈক অভিষেক। অর্থাৎ রেকর্ডিংয়ে যা বলছেন সে কথাটা অনেকেই শুনেছেন, এতদিনে তো এতক্ষণে আপনারা প্রত্যেকেই জানেন যে কি কি কথা হয়েছে। বিভিন্ন কাগজ পত্র পত্রিকায় বেরিয়েছে, ডিজিটাল নিউজ পেপার বেরিয়েছে এবং ডিজিটাল সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করেছে, ইউটিউবারগুলো প্রকাশ করেছে এবং বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলগুলো তার সারাদিন ধরে গতকাল চালিয়ে গেছেন। অতএব আমরা আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে কিভাবে অডিও রেকর্ডটা সামনে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত দেরি কেন? নির্বাচনী ফায়দা লুটার জন্যই কি অভিষেক ব্যানার্জির নামটাকে সূক্ষ্মভাবে ঢুকিয়ে দিয়ে এখন অন্যান্য দুর্বল পয়েন্টগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো? অর্থাৎ সরকারের ব্যর্থতার অন্যান্য দিকগুলো যাতে উঠে না আসে, শুধুমাত্র এটা নিয়ে পড়ে থাক, এটা নিয়ে আন্দোলন চলুক, এটা নিয়ে কথাবার্তা চলুক, এটা যদি লক্ষ্য হয়। দ্বিতীয় দৃশ্যপট, গতকালই আপনারা দেখেছেন মহুয়া মৈত্র পলাশী গিয়েছিলেন। পলাশী পাড়ার বিধায়ক এবং সদ্য জেল ফেরত বিধায়ক মানিক ভট্টাচার্যকে তিনি তার 14 গোষ্ঠীর চোর বলে অভিহিত করেছেন। 2-2 4 দেখুন। যেদিন সিবিআইয়ের চতুর্থ চার্জশিট রিপোর্ট যখন সামনে আসছে, সেদিন আমরা দেখলাম ঠিক সেদিনেই মহুয়া মৈত্র পলাশীতে গিয়ে তিনি তীব্র ভাষায় মানিক ভট্টাচার্যকে আক্রমণ করলেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতির প্রধান মাথাদের মধ্যে অন্যতম হলেন মানিক ভট্টাচার্য। পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন, মানিক ভট্টাচার্য জেলের বাইরে আছেন। কেন এই প্রতিক্রিয়া? তার মানে মহুয়া মৈত্র যা বলছেন সেটা কি তৃণমূলের অন্দরের কথা, না তৃণমূলের মধ্যে একটি গোষ্ঠী সক্রিয় হয়েছে যারা এই দুর্নীতির বিরুদ্ধে সরব করছেন? কিন্তু প্রশ্ন উঠেছে মহুয়ার সরবতা আর এই প্রাথমিক দুর্নীতির নেপথ্যে যাদের বড় হাত বলে বলা হচ্ছে বা প্রচার করা হচ্ছে বা খবর প্রকাশিত হচ্ছে, সেটার বিরুদ্ধে মহুয়া নীরব কেন? তৃতীয় দৃশ্য, আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার দলীয় কর্মীদের উপরে কাছে ভাষণ দেবেন, তখন তার প্রতিটা মুহূর্তে মনে পড়বে তার ভাইপোর নাম। অভিষেক ব্যানার্জি কে কিন্তু সিবিআই তদন্ত রিপোর্টে বলা হয়নি, সিবিআইয়ের চার্জশিটে বলা হয়নি, বলছে জনৈক অভিষেক। কিন্তু দেখা গেল এই চার্জশিট রিপোর্ট সামনে আসার কিছুক্ষণ পরেই অভিষেক ব্যানার্জির আইনজীবী সঞ্জয় বসু তিনি প্রকাশ্যে বিবৃতি দিলেন। তার মানে কে? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। অর্থাৎ সিবিআই যেখানে এড়িয়ে গেছে তার নামটা পরিষ্কার করে লিখতে, কে অভিষেক তার ব্যাখ্যাও তিনি দেননি। প্রত্যেকটা চার্জশিটের প্রত্যেকের ব্যাখ্যা দেওয়া হয়েছে, শুধুমাত্র অভিষেক ব্যানার্জির নামের পাশে কোনো ব্যাখ্যা নেই। তারপরেও সঞ্জয় বসু অর্থাৎ আইনজীবী সঞ্জয় বসু কীভাবে বিবৃতি দিয়ে পুরো বিষয়টিকে সামনে নিয়ে চলে এলেন যে ডায়মন্ড হারবারের সাংসদই এই অভিষেক ব্যানার্জি, নিজেরাই নিজেদেরকে প্রকাশ করে দিলেন। তাই তৃণমূল নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ভাষণ দেবেন, সেই ভাষণে প্রতি মুহূর্তে তার ভাইপোর কথা মনে পড়বে, মনে পড়বে এই দুর্নীতির কথা, মনে পড়বে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কথা, অন্তকলহের কথা। এখন প্রশ্ন হচ্ছে, অন্তকলহ দুর্নীতিমুক্ত তৃণমূল কংগ্রেস কি নতুন করে করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? যদি পারেন তাহলে তাকে আরও বেশ কয়েক বছর এই রাজ্যের মানুষ তাকে স্বীকার করে নেবেন। না হলে কিন্তু আপনারা না শুনলেও
আমাদের কাছে পরিষ্কার বার্তা আসছে যে পতনের পদধ্বনি শোনা যাচ্ছে। অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতন যেমন হয়েছিল, অনেক আগে থেকে তার পদধ্বনি শোনা যাচ্ছিল, ঠিক সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে এ রাজ্যে তার যে সমস্ত নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়েছে সেটা প্রকাশ্যে চলে আসছে। মমতার কাছে এখন চ্যালেঞ্জ, তিনি কিভাবে এটা মোকাবিলা করবেন। মমতার কাছে চ্যালেঞ্জ দুর্নীতি মোকাবিলার পাশাপাশি ভাইপোকে কিভাবে বাঁচাবেন। কেন ভাইপোর এই নাম, এই অভিষেকের নাম যখন সামনে এসেছে, তখন মনে রাখবেন আগামী দিনে এটাই রাজনীতির প্রধান হাতিয়ার হয়ে যাবে। এই হাতিয়ারকে যদি ভোতা করতে না পারে তৃণমূল নেত্রী, তাহলে আগামী 1 বছরের মধ্যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অবস্থা আরও খারাপ হতে পারে। কারণ মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট হয়েছে, যে কোনো দিন তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আপনারা কি বলছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো